আচ্ছা, আজকে আমরা ওই কেমিস্ট্রি ধাতু নিষ্কাশন যেগুলা দেখছিলাম, ধাতু নিষ্কাশন শেষ। আমাদের অধাতুগুলা যে আমরা খনি খনি থেকে উত্তোলন করি, সেই অধাতু নিয়ে আজকে আমরা পড়বো। তবে তার আগে একটু ছোট্ট জিনিস বাদ আছে, ওখানকার ইলেকট্রোপ্লেটিং এই টপিকটা বাদ আছে, ওটা নিয়ে একটু বলতেছি। একটু ওয়েট। তো এমনিতে ধর আমরা আগের দিন মরিচা কিভাবে সৃষ্টি হয় এটা দেখছিলাম। তো একটা তো নর্মালি সক্রিয় ধাতুগুলা যদি আমরা এরকম খোলা অবস্থায় রেখে দিই, তো এদের উপরে এরা ওই বাতাসের সাথে বিক্রিয়া গিয়ে, বাতাসের বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়া গিয়ে, আই মিন অক্সিজেন, CO2 অথবা জলীয় বাষ্প, এদের উপাদান দ্বারা আক্রান্ত হয়ে তাদের পৃষ্ঠে কোনো একটা প্রলেপ পড়তে পারে। তো কখনো কখনো এই প্রলেপটা এটার জন্য বেটার হয়, মানে আর কি নিচের যে ধাতুগুলা থাকে ওগুলাকে আরো রক্ষা করে। কখনো এটা আবার ক্ষয়ের কারণ হইতে পারে। যেমন উদাহরণ দিছিলাম যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রথমে যে প্রলেপটা পড়ে, ওই প্রলেপটা আরো নিচের অ্যালুমিনিয়াম গুলোকে প্রোটেক্ট করে। আর কখনো আবার এরকম হয় যে আয়রনের ক্ষেত্রে যে প্রলেপটা উৎপন্ন হয়, মানে যে মরিচাটা উৎপন্ন হয়, সেটা আবার ক্ষয়ে পড়ে যায়, নতুন করে আবার আয়রন ক্ষয় হয় আর কি। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের এখন যেটা করা লাগবে, এই যে এই ধাতুগুলা যারা সক্রিয় ধাতু, এরা যাতে বাতাসের টাচে না আসতে পারে, এই টাচে আসার ওয়েটা অফ করে দেওয়া লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা সক্রিয় ধাতুর উপরে আর একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে দিব। ওকে, যাদের সক্রিয়তা কম, যারা সহজে বিক্রিয়া করে না, এরকম ধাতুর প্রলেপ দিয়ে দিব। তো এই সব এটা প্রলেপ দিতে পারি, অথবা এরকম করতে পারি, ধাতুর উপরে রং দিয়ে দিতে পারি। ওকে, বা কখনো কখনো ধর আলকাতরা প্রলেপ এরকমও দেওয়া যেতে পারে। আই মিন সহজ কথায়, যাতে বাতাসের সাথে সরাসরি কন্ট্যাক্টটা না থাকে। তো এই ধাতুর ক্ষয় রোধ করার জন্য আমরা ধাতুর উপরে তাইলে রং করে দিতে পারি, অথবা কোনো অন্য ধাতুর প্রলেপ দিয়ে দিতে পারি। এখন এই অন্য ধাতুর প্রলেপটা কিভাবে দেওয়া যায়? আবার অন্য ধাতুর প্রলেপটা দেওয়া যায় হচ্ছে ওই দুইটা ওয়েতে। একটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, মানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে দিব, এটা করা যেতে পারে। আরেকটা হচ্ছে অন্য ধাতুকে গলায় নিয়ে ওই ধাতুর গলিত দ্রবণের মধ্যে, ওই গলিত তরলের মধ্যে ওই জিনিসটাকে, ওই সক্রিয় ধাতুর যে বস্তুটা আছে ওটাকে জাস্ট চুবায়ে তুলে ফেলা, এরকম করা যায়। তো একটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, আর একটা হচ্ছে গ্যালভানাইজিং। তো গ্যালভানাইজিং বলতে ওই যে জাস্ট চুবে নেওয়া অন্য একটা ধাতুর মধ্যে, জাস্ট তার উপর ধর একটা এইটার উপরে যদি এটা কোনো লোহার তৈরি কোনো একটা বস্তু হয়, তাহলে এইটার উপরে আমি জিঙ্কের প্রলেপ দিচ্ছি, জিঙ্কের প্রলেপ দিতে যাচ্ছি, সেটাকে আমি জিঙ্ককে তরল আকার নিয়ে তরল জিঙ্কের মধ্যে এটাকে ডুবায় উঠাইলাম। অথবা গোল্ডের প্রলেপ দিতে যাচ্ছি, বা অথবা ইসের কি বলে ওই রূপার প্রলেপ দিতে পারতেছি, এইভাবে করতে পারি। তো নরমালি যদি জিঙ্কের প্রলেপ দেই, তখন সেটাকে গ্যালভানাইজিং বলে। ওকে, ওই এভাবে যদি জিঙ্কের প্রলেপ দিই। আর যদি আমি তড়িৎ বিশ্লেষণ দিয়ে করি, তখন সেটাকে ইলেকট্রোপ্লেটিং বলে। তো এখন ফার্স্টে আমরা একটু ইলেকট্রোপ্লেটিংটা দেখি যে এই ক্ষেত্রে কিভাবে কাজটা করব। তো এটা আমাদের ভিডিও দেখলেই আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাব। তবু একটু আমি বলে নিচ্ছি। ধর আমাদের এখানে যেটা করতে হবে, যে ধাতুর প্রলেপ দিতে চাই, সে ধাতুর একটা দণ্ডকে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তে রাখবো, অ্যানোড হিসেবে ইউজ করব, কারণ আমরা জানি অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। তো এটা ক্ষয়ে ক্ষয়ে গিয়ে আর যেটার উপরে গিয়ে জমা হবে, ধর এই যে এটা একটা লোহার চামচ, তো আমরা চাচ্ছি এই লোহার চামচটার উপরে রূপার প্রলেপ দিতে, অথবা নিকেলের প্রলেপ দিতে। যেটা যদি রূপার প্রলেপ দিতে চাই তাহলে সিলভার নিব, যদি নিকেলের প্রলেপ দিতে চাই তো নিকেল নিব। ধর নিকেল নিলাম। তো এটা হচ্ছে অ্যানোডে, তো এটা অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। তো এখন এই জিনিসটাকে যে দ্রবণের মধ্যে নিব, দ্রবণটা হওয়া লাগবে যে ধাতুর প্রলেপ দিতে যাচ্ছি তার লবণ। মানে যদি নিকেলের প্রলেপ দিতে চাই তাহলে নিকেলের লবণ নিব, ধর নিকেল সালফেট নিব। মানে দ্রবণে তখন Na2+ আর সালফেট 2- এরকম থাকবে। যদি সিলভার এর প্রলেপ দিতে চাই তাহলে এখানে সিলভারের লবণ নিব, সিলভার সালফেট নেওয়া যেতে পারে। তো এভাবে যে আমরা, অথবা সিলভার নাইট্রেট নেওয়া যেতে পারে, যে ধাতুর দণ্ড নিব সেই ধাতুরই লবণ নিব।
তো নিলে এখানে যেটা হবে যে অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হয়, অ্যানোডকে আমরা জারণ তড়িৎদ্বার বলি, আমরা পরের চ্যাপ্টারে গিয়ে আবার এগুলা ডিটেলস পড়বো। তো আচ্ছা সমস্যা নাই, ভিডিও অন করলে আবার দেখবি, তখন ভিডিওতে পুরো প্রসেসটা আবার দেখাবো। এই নিকেল, এখান থেকে নিকেলের যে পরমাণুগুলা আছে, এই নিকেলগুলা সব জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া। তো নিকেল পরমাণুগুলা দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকেল 2+ আকারে এই দ্রবণে আসতে থাকবে ক্ষয়ে ক্ষয়ে। আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়, তো ক্যাথোডে কি হবে, ক্যাথোডে গিয়ে দ্রবণের মধ্যে যে নিকেল 2+ গুলো ওইখান থেকে আসতেছে অ্যানোড থেকে, সেগুলো আবার গিয়ে ওখানে জমা হবে। তো নিকেল 2+ ওখানে গিয়ে দুইটা ইলেকট্রন নিয়ে, যে দুইটা ইলেকট্রন এই যে নিকেল ছেড়ে দিছিল ওইটাই তার দিয়ে এখানে আসবে, এই নিকেল 2+ গিয়ে ওই দুইটা ইলেকট্রন নিয়ে আবার নিকেল আকারে ওখানে জমা হইতে থাকবে। তো আস্তে আস্তে এইটা ক্ষয় হইতে থাকবে, এটা ক্ষয় হবে আস্তে আস্তে, ক্ষয় হয়ে নিকেল গিয়ে ওইটা উপরে সুষমভাবে একটা প্রলেপ পড়ে যাবে। তো এই প্রসেসটাকে আমরা এই ইলেকট্রোপ্লেটিং বলতেছি। তার মানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটা কম সক্রিয় ধাতু প্রলেপ একটা অধিক সক্রিয় ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিলে তখন আমরা সেই প্রক্রিয়াটাকে ইলেকট্রোপ্লেটিং বলতেছি। তো এই ক্ষেত্রে আমরা চাইলে আচ্ছা কোনো তড়িৎ বিশ্লেষণের জন্য মানে একটা ধাতু ততক্ষণ পর্যন্ত ক্ষয় হবে না, মানে কখনোই নিকেল 2+ হবে না। একটা ধাতু তখনই ইলেকট্রন ছেড়ে দিবে যদি তাকে তার লবণের দ্রবণে ডুবানো হয়। তড়িৎদ্বার তৈরি করার শর্তই হচ্ছে যে ধাতুটাকে ক্ষয় করতে চাই তাকে তার লবণের দ্রবণে দেওয়া হয় আর কি, এরকম ব্যাপার। ওকে, তো এই ধাতুকে যদি তার লবণের দ্রবণে দেই তাহলে এইখানকার নিকেল পরমাণুগুলোর ইচ্ছা হবে এই নিকেল 2+ এর মতো হইতে, মানে সে যখন পাশে নিকেল 2+ দেখবে তখন সে এই বিক্রিয়াটা করবে। ওকে, আচ্ছা এখন আসি, হ্যাঁ বল। তবে তড়িৎ বিশ্লেষণের মধ্যে আবার একটা ব্যাপার আছে যে আমি যে সব সময় যে এখানে যে ধাতু নিব সেই ধাতুর লবণ না নিয়েও ব্যাপারটা করা যায়, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা অন্য ধাতুর লবণ নিই তাহলে আবার কি কাহিনী হবে দেখ। যদি আমি এখানে নিকেল 2+ না নিয়ে আমি যদি আবার সিলভার, ধর নিকেল তো নিছি, নিকেলের দ্রবণ নিয়ে সাথে যদি জিঙ্ক 2+ নিতাম, এরকম যদি হইতো তাহলে আবার এই জিঙ্ক 2+ গিয়ে ওখানে এরকম জমা হওয়ার একটা ব্যাপার ছিল, মানে তখন দুইটা আয়নই গিয়ে ওখানে জমা হইতো। সো আমি কমন আয়ন নিচ্ছি, এইখান থেকে যেটা ক্ষয়ে আসবে এইখান থেকে সেই আয়নটাই যাতে ওখানে যায়। তো এটাই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ বর্ষা কিছু বলছো? হ্যাঁ তড়িৎ বিশ্লেষণ করে জিঙ্কের প্রলেপও দেওয়া যাবে, কিন্তু জিঙ্কের প্রলেপটা ওইটাকেও ইলেকট্রোপ্লেটিং বলবো, ওইটাকে ইলেকট্রোপ্লেটিং বলবো, কিন্তু নর্মালি জিঙ্কের প্রলেপটা এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে না দিয়ে জিঙ্ক ধাতুটাকে গলায় ওভাবেই দেওয়া যায়, ওভাবেই দেয়, তো তখন সেটাকে আমরা গ্যালভানাইজিং বলি। তারপরে কখনো আবার ব্রাশ দিয়েও দিয়ে দেওয়া হইতে পারে, যে তরল করে তারপরে চুবায় এরকম না দিয়ে ব্রাশে নিয়েও দিতে পারে। মানে এটা হচ্ছে মানে আগের থেকে এই নামটা হয়ে গেছে, জিঙ্ক এর প্রলেপ দেওয়ার নামটা হয়ে গেছে গ্যালভানাইজিং, ওটা একটা মুখে মুখে চলতে চলতে ওই জিনিসটা হয়ে গেছে যে এখন গ্যালভানাইজিং বলতেই জিঙ্কের প্রলেপ বোঝে, ব্যাপারটা এরকম। আচ্ছা এবার আসি আমরা এই যে ইসের কি বলে এই ধাতুর অধাতুতে চলে যাচ্ছি, যে অধাতুগুলাকে আমরা খনি থেকে কিভাবে তুলে আনবো। আচ্ছা আমি ভিডিও দুইটা একসাথে দেখাবো। হ্যাঁ এই যে এইটা যেটা বললাম এটার ভিডিওটা আর ওই সালফারের এখন পরে তো সালফারের ভিডিওটা একসাথে দেখাবো, তাহলে আগে একটু আমি বোর্ডে বুঝাই নিই। তো এবার আসি আমরা খনি থেকে আমাদের অধাতু নিয়ে, ধাতু তো আমরা অনেকগুলো পড়লাম যে খনি থেকে যেগুলো উত্তোলন করি, তো অধাতু নিয়ে একটাই বলা আছে আমাদের, সালফার নিয়ে বলা আছে আমাদের, শুধু সালফারটাই পড়তে হবে, সালফার নিষ্কাশন বা সালফার উত্তোলন। তো আমরা সালফার যেটা খনিতে মাটির নিচেই আমরা ইয়াতে সালফারটাকে পাই, এবং সালফার পুরা সালফার আকারেই থাকে, তো মানে নর্মালি অন্য কোনো যৌগ আকারে থাকে না। তো আমরা এই সালফারটাকে মাটির নিচ থেকে যখন তুলে নিয়ে আসবো, মাটির অনেক গভীরে থাকে এটা, তো অত দূর পর্যন্ত
খনন করে এটাকে তুলে না আনা, এটার একটা সহজ পদ্ধতি বের করা হয়েছে। সেই পদ্ধতিটির নাম হচ্ছে ফ্রাস পদ্ধতি। তো প্রসেসটা কিভাবে করব, যে সালফারের খনি মাটির অনেক নিচে, অনেক গভীরে। তো আগে ওই পর্যন্ত একটা পাইপ পাঠানো হবে, যে পাইপটা আবার মানে সিলিন্ডার শেপের। ওই একটা পাইপের মধ্যে 3টা পাইপ আর কি, একটার মধ্যে আরেকটা পাইপ, এরকম ভেতরে আরেকটা। আচ্ছা, একটু এখানে এটার ভেতরে আরেকটা। তারপর এটার ভিতর দিয়ে আরেকটা পাইপ। ওকে, তো 3টা নল প্রবেশ করানো হবে এদিক দিয়ে। এটার আরেকটা কালার দিয়ে আর কি বুঝতে। এখন এই 3টা নলকেই, এই 3টা নলের সেন্টার এক জায়গায়, মানে হচ্ছে এদের তাইলে আমরা এভাবে বলতে পারি যে এদের সবার কেন্দ্র একই জায়গায়, যেহেতু তার মানে আমরা সমকেন্দ্রিক নল বলতে পারি। ওকে, তো এক কেন্দ্রিক আর কি, এরা একই জায়গায় যে কেন্দ্র। তাহলে এই নল 3টাকে যখন আমরা প্রবেশ করাবো, ধর এইখানে আছে হচ্ছে আচ্ছা এইটার আউটলাইন, আউটসাইডটা এই পাশে। ওকে, তো এখন এই মাটির একদম খনিতে যেখানে সালফার আছে সেই পর্যন্ত এই নলগুলা চলে যাবে। সালফার, এখানে সালফার খনি। তো সালফারের গলনাঙ্ক হচ্ছে 119°C। তোদের ফার্স্ট চ্যাপ্টারে এটা ওই যে ইয়াতে পদার্থের অবস্থা, ওখানে 119 দেওয়া আছে, কিন্তু এখানে আবার 115 লেখা আছে। তোরা 119°C লিখবি, ঠিক করে নিস। তো যেহেতু 119°C, তাইলে আমরা সালফারটাকে গলায় ফেলার জন্য, সালফারটাকে তরল আকারে উপরে নিয়ে আসবো। তো গলায় ফেলার জন্য আগে ফার্স্টে এই দিক দিয়ে সুপার হিটেড ওয়াটার দিব, মানে হচ্ছে, হ্যাঁ বল। 119 লিখবি, হ্যাঁ। কিরকম, আমরা জানি পানি তো 100°C বাষ্প হয়ে যায়, সেটা কত চাপে? 1 atm চাপে। তো আমরা এখানে পানিকে পাঠাই দিতে যাচ্ছি, তাহলে 1 atm চাপে পাঠানো যাবে না, অনেক বেশি চাপ দিয়ে পাঠাইতে হবে। তো পানিতে পানির উপরে চাপ প্রয়োগ করে সেই পানিটাকে ফুটানো হবে 100 থেকে 374°C, মানে এই 119-এর চেয়ে বেশি তাপমাত্রায় পানিকে ফুটায় ওখানে পাঠানো হবে, তখন সে পানিই থাকবে। ওকে, তো মানে পানিকে গরম করে পাঠানো হবে। তো পানিকে গরম করা হবে এই 119-এর চেয়ে বেশি তাপমাত্রায়, সেটা প্রায় এই 100-এর উপরে 374°C মধ্যে এরকম তাপমাত্রায় থাকে। তাহলে এত তাপমাত্রায় যদি আমরা ইয়াকে পাঠাই, পানিকে এটার ভিতরে পাঠাই, তখন সে পানি আছে, বাষ্প হয় নাই, কারণ চাপ এটা উচ্চ চাপ, উচ্চ চাপে। হ্যাঁ, তাহলে এই জন্য পানি বাষ্প হয় না, এটা তরল আকারে এখানে যাবে। তরল আকারে যাওয়ার পরে এই সালফারের টাচে আসবে যখন এই পানি, এই সালফার গলে যাবে। তাহলে এখনই অবস্থা, এখানে সব লিকুইড সালফার। গলিত সালফার। এখন আমি কি করব, এই মাঝখান দিয়ে, এই মাঝখানের যে নল, এটা দিয়ে বায়ু পাঠাবো, এটা দিয়ে বাতাস পাঠাবো, এবং সেটা হচ্ছে প্রায় এটাও
বেশি চাপের, এইখানে প্রায় 20 থেকে 22 এটিএম চাপের বাতাস। এখানে যে বাতাসটা পাঠাবো এটা উচ্চ চাপে পাঠাচ্ছি, 20 থেকে 22 এটিএম চাপ। আমাদের নর্মাল চাপ হচ্ছে 1 এটিএম। তাহলে এইখান দিয়ে যদি বাতাস পাঠাই দিই, তাহলে বাতাসটা গিয়ে আবার এই পানিটা কেমনে চাপ দিবে। তো পানির উপরে যদি আমরা চাপ দিই, পানি বলতেছি তরলটাকে, তাহলে তরল উপরে উঠে আসার চেষ্টা করে। যেমন আমরা একটা পানি ভর্তি বালতিতে হাত ডুবাই দিলে পানিটা উপচে পড়ে। তাহলে এইখানে কি হচ্ছে, এই দিক দিয়ে তরল এসে এটাকে গলায় রাখছে, আর এই দিক দিয়ে বাতাস আসছে। এখন এটাকে যখন চাপ দিবে, এটা এরকম উপচে উঠতে চাইবে। তো এখন উপচে উঠতে চাইলে এই রাস্তা বন্ধ, কারণ এই দিক দিয়ে যে এটা তো এই বাইরের নলটা দিয়ে পানি আসতেছে, আবার মাঝখানের রাস্তাও বন্ধ, এটা দিয়ে বাতাস আসতেছে। একটা রাস্তাই তার জন্য খোলা আছে, এই যে এই মাঝের যে নলটা, এই 3টা নলের মধ্যে কেন্দ্রীয় নলের মাঝখানে যে নল, এই নলটা ফাঁকা। এই দিক দিয়ে সে চাপে উপরে উঠে আসবে, উপরে উঠে এই দিক দিয়ে বাইরে আসবে। তো এই দিক দিয়ে আমরা ওই গলিত সালফারটাকে পাবো। তাহলে এই পুরো প্রসেসটাকে আমরা ফ্রাস পদ্ধতি বলতেছি। বিজ্ঞানী ফ্রাস প্রথমে এটা করছিল, এই জন্য এটাকে আমরা ফ্রাস পদ্ধতি বলি। তো সালফার এমনি কি কি কাজে ইউজ করা হয়? সালফিউরিক অ্যাসিড তৈরিতে আমরা সালফার ইউজ করি। তারপরে রাবারের দৃঢ়তা বাড়ানোর জন্য এইটার মধ্যে সালফার যোগ করা হয়। এই প্রসেসটাকে সালফারের রাবারের ভলকানাইজিং বলে। মাঝে মাঝে ক নাম্বারের জন্য কোশ্চেন আসে যে ভলকানাইজিং কাকে বলে। তারপর বিভিন্ন ওষুধ যেটা তৈরিতে সালফারেরই একটা যৌগ, যেটাকে আমরা সালফানাইড বলি, সেই সালফানাইড ইউজ করা হয়। এটা ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে আর কি। এইখানে বইয়ের মধ্যে চাপটা উল্লেখ করা নাই, চাপটা দেখে নেওয়া লাগবে, নেট থেকে দেখে বলা লাগবে। ওকে, সো বইয়ে যেহেতু উল্লেখ করা নাই তো লেখাও লাগবে না, এটা লেখা আছে এই জন্য বলে দিলাম। মানে চাপটা অবশ্যই 1 এটিএম এর চেয়ে বেশি, কিন্তু কত বইয়ে উল্লেখ করা নেই। আচ্ছা, এবার আসি এই যে এই সালফার কে এখন আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। তো একটা হচ্ছে সালফার, আমরা কিছু যৌগ, সালফার থেকে কিছু যৌগ, যেমন সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইডটা আমরা আবার ইউজ করি বিভিন্ন কাজে, যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরিতে আমাদের সালফার ডাইঅক্সাইড ব্যবহার করা লাগে। তারপরে এই সালফার ডাইঅক্সাইড বিরঞ্জক হিসেবে কাজ করে, মানে কোনো একটা যৌগ থেকে কালার সরায় ফেলার জন্য, কালার দূর করার জন্য আমরা এই সালফার ডাইঅক্সাইডকে ব্যবহার করতে পারি। তো এই সালফার ডাইঅক্সাইড কিভাবে তৈরি করব? সালফার ডাইঅক্সাইড প্রস্তুতি সহজ জিনিস, যে আমরা সালফার নিব, সালফারের সাথে অক্সিজেন, এই দুইটার বিক্রিয়া করলে, মানে সালফারের সাথে এয়ার দিয়ে তাপ দিলে আমরা সালফার অক্সাইড উৎপন্ন করতে পারবো। তো এই ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হয়েছে, এটা বিভিন্ন দরকারি কাজেও আমরা ইউজ করতেছি, যে এটা সালফিউরিক অ্যাসিড তৈরিতে ইউজ করা হচ্ছে, এটা একই সাথে বিরঞ্জক হিসেবে ইউজ করতেছি, কিন্তু এটা একই সাথে ক্ষতির কারণে হয়। এই সালফার ডাইঅক্সাইড আবার বৃষ্টির পানির সাথে যদি বাতাসে থাকে এই সালফার ডাইঅক্সাইড, তাহলে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড বানায়, যেমন সালফিউরাস অ্যাসিড বানাইতে পারে। আবার এই SO2 ফার্স্টে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড বানায়, তারপর আবার এই SO3H2O এর সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড বানাইতে পারে। এরকম বিভিন্ন অ্যাসিড উৎপন্ন করে বৃষ্টির পানির সাথে আসলে তখন আমরা অ্যাসিড বৃষ্টি বলি। তাছাড়া এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফার ডাইঅক্সাইডটা ওই যে আমরা যখন করি পেঁয়াজ কাটি, তো পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের মধ্যে একটা আইসোপ্রোপাইল যৌগ আছে, যেটার মধ্যে ওই সালফার ডাইঅক্সাইড, ওই যৌগটা যদি ভেঙে যায় তখন সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো পেঁয়াজ কাটার সময় ওই যৌগটা বিয়োজিত হয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং ওই সালফার ডাইঅক্সাইডটা আমাদের চোখের অ্যাকুয়াস হিউমারের সাথে যখন বিক্রিয়া করে তখন সেটা করতে থাকে, আই মিন এই যে অ্যাসিড তৈরি করতে থাকে, সালফিউরাস অ্যাসিড। তো তখন আমাদের চোখ জ্বলতে থাকে, চোখ দিয়ে পানি পড়ে। তো এই জন্য পেঁয়াজ কাটার সময় আমাদের চোখে ঝাঁজ লাগে। তো একই সময়ে আমরা যদি পেঁয়াজ চাই যে এই ঝাঁজটা না লাগুক, তাহলে পেঁয়াজকে অনেকক্ষণ যদি পানিতে ভিজায় রাখি, তাহলে এই সব সালফার ডাইঅক্সাইডটা
পানির সাথে মিশে যাবে। তো তখন সেই ঝাঁজটা তুলনামূলক কম লাগবে। আরেকটা কাজ করা যেতে পারে যে আশেপাশে যদি আমরা মানে যেখানে পেঁয়াজ কাটতেছি ওখানে যদি আমরা আগুন মোমবাতি জ্বালায় রাখি বা এরকম, তাহলে এই সালফার ডাইঅক্সাইড সেটা অক্সিজেন দিয়ে পুড়ে দহন হয়ে যাবে আর কি। ওকে, তো এটাও করা যেতে পারে। আচ্ছা যা হোক, আমরা যদিও এত ঝামেলা করি না, ওই সময় একটু কান্নাকাটি করে পেঁয়াজটা কেটে শেষ করি। আচ্ছা এবার আয়, তো সালফিউরিক অ্যাসিড, আমরা এই সালফার ডাইঅক্সাইডের পরেরটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা পরীক্ষায় আসে যে আমরা কিভাবে সালফিউরিক অ্যাসিড বানাবো। তো এই প্রসেসটার নাম হচ্ছে, আমি পুরো পড়া শেষ করে ভিডিও দেখো, স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতিতে বা কন্টাক্ট প্রসেস বলে। এরপর তো আজকে রুটিন অনুযায়ী ফিজিক্স, H2SO4 প্রস্তুতি। তো এই সালফিউরিক অ্যাসিড এটা বানানোর জন্য আমরা এই 3টা ধাপে প্রক্রিয়াটা করা হবে। প্রথম ধাপে হচ্ছে এই সালফার, যেটা সালফার আমরা মাটি থেকে তুলে আনলাম, ওই মাটি থেকে যখন তুলে আনি লিকুইড অবস্থায়, পরে ওটাকে স্টোর করে রাখার জন্য ওটাকে আবার, হ্যাঁ না এটা বই থেকে পড়াইছি, এটা নোটে নাই, বই থেকে পড়াইছি, বইয়ে সুন্দর করে লেখা আছে। তো এই সালফারটা মাটি থেকে যখন তুলে নিয়ে আসলাম তখন সেটা তরল অবস্থায় আনছিলাম খনি থেকে, তারপরে ওটা যখন স্টোর করা হয় তখন সলিড অবস্থায় হয়, মানে তার মানে আমরা সলিড অবস্থায় সালফারকে সাধারণত স্টোর করে রাখি। তাহলে ফার্স্টে এই সলিড সালফারটাকে লিকুইড বানায় তারপরে এটাকে একটা চুল্লির মধ্যে পাঠায় দেওয়া হয়। এই ধর এটা সেই চুল্লি, এই চুল্লির মধ্যে পাঠায় দেওয়া হবে। তো এখান দিয়ে এই লিকুইড সালফারটা আসলো, আর এইটার মধ্যে দিয়ে বাতাস পাঠানো হবে, বায়ু, আর এই চুল্লির মধ্যে আগুনের ব্যবস্থা থাকবে। তো ওই বাতাসের অক্সিজেনের সাথে সালফারের বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে এই দিক দিয়ে এটা সালফার ডাইঅক্সাইড আকারে বের হয়ে আসবে। তাহলে প্রথম ধাপে আমরা এটা থেকে সালফার ডাইঅক্সাইড বানাবো। তো যে সালফার ডাইঅক্সাইডটা বের হয়ে আসলো এটাকে এবার সালফার ট্রাইঅক্সাইড বানাইতে হবে। সো দ্বিতীয় ধাপে ওই সালফার ডাইঅক্সাইডটাকে, যেটা ওখান দিয়ে আসছে, ওটাকে পাঠাই দেওয়া হবে এই সালফার ডাইঅক্সাইড, এটাকে পাঠানো হবে এরকম একটা ইসের মধ্যে, প্রকোষ্ঠের মধ্যে, বিক্রিয়া প্রকোষ্ঠের মধ্যে। এখানে কি হবে, এইখানে সালফার ডাইঅক্সাইড যেটা আসলো এটার সাথে আবার অক্সিজেনের বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। তো অক্সিজেন কিন্তু আর দেওয়া লাগবে না, কারণ এইখান থেকেই সালফার অক্সাইড, এই যে এখানে যা পাঠাচ্ছি এগুলো এই দিক দিয়ে আসবে। তো এখানে আবার এসে কিন্তু ওই বিক্রিয়াটা ওখানে হবে না, কারণ এখানে হবে না এই জন্য যে এই সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের যে বিক্রিয়াটা, আই মিন এইখানে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের যে বিক্রিয়াটা, এটা হওয়ার জন্য আবার কিছু প্রভাবক দরকার হয়। তো প্রভাবকগুলো এই পাত্রে আছে, ওই পাত্রের মধ্যে ছিল না। তো এরকম তাকের মতো থাকে, সেই তাকের মধ্যে প্রভাবকগুলো থাকে। তো প্রভাবক হিসেবে আমরা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ইউজ করতে পারি, V2O5 বা প্লাটিনাম চূর্ণ, এগুলো ইউজ করা যেতে পারে। তো ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবক এখানে রাখা হবে, এবং একই সাথে এই বিক্রিয়াটা উভমুখী হয়, মানে এখানে এই SO2 প্লাস O2 এই বিক্রিয়াটা এরকম উভমুখী বিক্রিয়া হয়। এখানে প্লাটিনাম বা ভ্যানাডিয়াম V2O5, আর এই উভমুখী বিক্রিয়াটায় যে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে SO3, সেই বিক্রিয়াটায়, উভমুখী বিক্রিয়া আমরা জানি যে ওই যে সাম্যাবস্থায় লা-শাতিলের নীতির প্রভাব, যে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় তাহলে বিক্রিয়া পিছনের দিকে আসে, আবার যদি তাপ হারি হয় তাপমাত্রা বাড়াই দিলে সামনের দিকে যায়। তো আমাদের এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, এই জন্য তাপমাত্রা যদি আমরা বেশি বাড়াই দিই তাহলে পিছনের দিকে যাবে। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচটা হচ্ছে নেগেটিভ, এটা প্রায় তাপমাত্রা সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে উৎপন্ন তাপের মানটা জানি কত ছিল, ভুলে গেছি, আচ্ছা থাকুক। তো এটা ডেল এইচটা হচ্ছে নেগেটিভ। ওকে, তো এখন এইখানে
তার মানে তাপমাত্রা আমি বেশি বাড়াই দিলে যে ঝামেলা হবে, বিক্রিয়াটা পিছনের দিকে আসবে। আমরা এগুলা আবার 8 নাম্বার চ্যাপ্টারে এই পড়বো। 8 নাম্বার চ্যাপ্টার যখন রিভিশন দিব তখন পড়বো। তো 8-এ না 7-এ ছিল, 7-এ ছিল বোধহয়, লা সাতেলের নীতিটা 7-এ ছিল। তো সামনের বেশি তাপমাত্রাও বাড়াইতে পারতেছি না, আবার কম তাপমাত্রা দিলে সমস্যা হচ্ছে বিক্রিয়া ঘটতে অনেক টাইম লাগবে, মানে বিক্রিয়ার হার কমে যাবে। এজন্য এখানে একটা তাপমাত্রা, অত্যানুকূল তাপমাত্রা, মানে যেটা দিলে ম্যাক্সিমাম প্রোডাকশন হবে, সেই তাপমাত্রাটা হচ্ছে মোটামুটি 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রাটা এই চুল্লির মধ্যে থাকে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এইটার মধ্যে এই সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড হইলো। তো 2 নাম্বার ধাপ শেষ হইলো। এইখান থেকে যে সালফার ডাইঅক্সাইডটা তৈরি হয়েছে সেটা আবার বেরোয় আসবে। তো সেটা ধর এই সাইড দিয়ে বেরোয় আসবে। এটা যে বেরোয় আসবে, এটাকে আমি এবার 3 নাম্বার ধাপটাকে এখানে লিখতেছি। তো প্রথম ধাপ এটা ছিল দ্বিতীয় ধাপ। এবার তৃতীয় ধাপটা আমি এখানে আঁকতেছি। তো তৃতীয় ধাপে যে সালফার ডাইঅক্সাইডটা আসছে সেটাকে সালফার ট্রাইঅক্সাইড আসছে, এখান দিয়ে যে সালফার ট্রাইঅক্সাইডটা আসছে সেইটাকে আরেকটা প্রকোষ্ঠে নিয়ে যাওয়া হবে। সেই প্রকোষ্ঠের মধ্যে এটাকে উপর দিয়ে, আচ্ছা এরকম একটা প্রকোষ্ঠে নিয়ে যাওয়া হইলো, যেখানে উপর দিয়ে পানি ফেলা হবে ঝর্ণার মতো। উপর দিয়ে এই বিক্রিয়া প্রকোষ্ঠটার মধ্যে পানিকে ফেলা হবে, কিন্তু এরকম ছড়ায় দেওয়া হবে। ওকে, তো এই দিক দিয়ে H2O পাঠানো হচ্ছে, H2O পাঠানো হচ্ছে, আর এখান দিয়ে SO2 পাঠানো হচ্ছে, SO2 সরি SO3 এই যে এটা SO3। তো SO3 আর H2O এটা মিলেই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাওয়ার কথা। কারণ দেখ এই যে আমরা যদি H2O প্লাস SO3 এটা দেই, তাহলে হয়ে যাওয়ার কথা হচ্ছে H2SO4, এবং হবে, এবং সেটাও বানানো সম্ভব। কিন্তু ওইটা বানাইলে যে অবস্থা হয়, এইটা বাষ্প আকারে থাকে। ওকে, এবং এইটা বাষ্প আকারে থাকে, এবং এই প্রসেসটা যে সালফিউরিক অ্যাসিডটা তৈরি হয় সেটাকে আবার করা, মানে তরল অবস্থায় আনা, সেটা একটু কঠিন। এবং কোনো কারণে যদি লিকেজ টিকেজ হয়, এরকম যদি হয়, বা এই বাষ্পগুলো যদি কোনো কারণে বাইরে আসে, তাহলে সেটা এই ওয়ার্কারদের জন্য অনেক ক্ষতিকর হবে। তো এই জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করা হয় না। পরীক্ষা এটা আসবে যে সরাসরি কেন SO3-র সাথে H2O হয় না, মানে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয় না। তো এই জন্য যেটা করা হয়, ফার্স্টেই আগে আমরা এই করব না, বুঝি নাকি, সালফিউরিক অ্যাসিড এটা তো একটা জিনিস, মানে অ্যাসিড। তো এটা যদি বাতাসে বাষ্প আকারে মিশে যায়, তাহলে ওটা ইনহেল করলে সমস্যা হবে না? আচ্ছা, তাইলে আমরা কি করব, আগেই এটাকে পানির সাথে না মিশে এইখান দিয়ে যে গ্যাসটা আসতেছে, এই গ্যাসটাকে ফার্স্টে এইখানে আগের থেকে সালফিউরিক অ্যাসিড, আগের থেকে প্রস্তুত করা সালফিউরিক অ্যাসিড তার সাথে আগে মিক্স করা হবে। তাহলে যদি এই সালফিউরিক অ্যাসিডটা এই SO3টা আগে সালফিউরিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত করা হবে, তাহলে H2SO4 আগের থেকে তৈরি করা H2SO4, কিন্তু এটা SO3-র সাথে বিক্রিয়া করে প্রথমে H2S2O7 অলিয়াম বানাবে। এটাকে অলিয়াম বলে, অথবা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে, অথবা পাইরো সালফিউরিক অ্যাসিড বলে, এরকম নাম আছে। তো এই H2SO4 এর সাথে H2S2O7, এই H2SO4 এর সাথে SO3 বিক্রিয়া করে H2S2O7 বানাবে, মানে এটা ফার্স্টে এটা হবে। তাহলে এই সালফিউরিক অ্যাসিড ফার্স্টে কিসে শোষিত হইল, আচ্ছা দাঁড়া, এটা আমি ঠিক করতেছি।
মানে পানিটা সরাসরি দিই নেই। তো পানি সরাসরি না দিয়ে কি করছি, ফার্স্টে এই প্রসেসটা কিন্তু আমরা করি নাই যে আমরা এখানে পানি দিয়ে সালফিউরিক অ্যাসিড দিয়ে এটা বানাইতে পারতাম, আমি এটা আবার মুছি নাই। তো আমরা এটা না করে কি করতেছি, তাইলে H2SO4 পাঠাচ্ছি। তো H2SO4 পাঠাচ্ছি। আচ্ছা, আমি ওটা মুছতে ভুলে গেছিলাম, ওই যে প্রসেসটা আমরা করি না, তো আমরা H2SO4 আগে দিই বললাম। তো H2SO4 দিব, এবার পানি না ফেলে, উপর থেকে পানি না ফেলে উপর থেকে H2SO4টাকে ওই ড্রপ ওয়াইজ ওরকম ঝর্ণা আকৃতিতে ফেলবো। তো ওইটা SO3 এর সাথে যুক্ত হয়ে আগে H2S2O7 বানাবে, মানে অলিয়াম বানাবে। এরপর এটার সাথে আমরা পানি যোগ করব। এটা যখন এই দিক দিয়ে আসবে, তো এই লাইনে এইটার সাথে আবার পানি যোগ করব, H2O যোগ করব। তাইলে এইটা এই H2S2O7 সেটা এই পানির সাথে যুক্ত হয়ে এই দিক দিয়ে যখন বেরোয় আসবে, তখন কি আকারে বেরিয়ে আসবে দেখ, এই যে H2S2O7 এটার সাথে পানি যুক্ত হয়ে H2SO4 বানায় ফেলবে। এখানে 2 দিয়ে দিলেই হবে। ওকে, তাইলে একটু ঘুরে বানাইলাম আর কি, যেটা আমরা সরাসরি করতে পারতাম SO3 এখানে দিয়ে উপর দিয়ে পানি দিতে পারতাম, তাতে আমার সালফিউরিক অ্যাসিড হয়ে যেত। কিন্তু ওই প্রসেসটা আমরা করব না। কেন করব না? ওটা কিছুটা বিপজ্জনক, আবার একই সাথে কষ্টসাধ্য। তো সেটা না করে আগের থেকে প্রস্তুত করা H2SO4 কে SO3 এর মধ্যে দিয়ে আগে H2S2O7 বানাইলাম, আই মিন অলিয়াম। তারপর ওটা যখন নেমে আসতেছে ওইটার সাথে পানি যোগ করলাম। পানি যোগ করব আমার যেই রকম দরকার, আমি যেই রকম ঘনমাত্রার H2SO4 বানাইতে চাচ্ছি। তো তারপরে এই দিক দিয়ে সেটা H2SO4 আকারে বেরিয়ে আসবে। তো এই হচ্ছে পুরো প্রসেসটা। ওকে, তো এখন H2SO4 আমরা কিভাবে, সরি, এই H2SO4টা আমাদের কি কি কাজে লাগে, যে H2SO4টা আমরা তৈরি করলাম সেটা আমাদের কি কি কাজে লাগে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে এটা একটা অ্যাসিড হিসেবে কাজ করে, মানে সে ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন করে। সো এটা আর বলার দরকার নাই, তোরা এটা বুঝিস। এখন আর একটা কোশ্চেন এইখানে যেটা আসে, যে সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে, মানে সে জারণ ঘটাইতে পারে। সে সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম আছে, সে এটাকে কোনো একটা বস্তুকে জারিত করতে পারে। কিভাবে জারিত করতে পারে? যেমন এটা আমরা পড়ছিলাম যে কপার হচ্ছে নর্মাল অবস্থায় এই যে HNO3, আচ্ছা বাদ দিই। তো কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিলে, সো আমরা জানি ধাতু হচ্ছে বিজারক। তাহলে ধাতু যদি বিজারক হয়, তাহলে সালফিউরিক অ্যাসিড এই কপার সালফেট প্লাস এখানে হাইড্রোজেন, এরকম এটা উৎপন্ন হওয়ার কথা নর্মালি। কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু হয় না। কারণ কি কারণে হয় না? যে আমাদের সক্রিয়তা সিরিজে এই হাইড্রোজেনের পরে হচ্ছে কপার, মানে সক্রিয়তা সিরিজে আমরা যদি দেখি H এর নিচে হচ্ছে কপার, তাহলে কপার গিয়ে হাইড্রোজেনকে নর্মালি সরাইতে পারার কথা না। সো এই বিক্রিয়াটা হবে না। নর্মাল অবস্থায় আমি যদি এটা দিই, এই বিক্রিয়াটা হয় না। কিন্তু আমি যদি এটাকে লঘু না নিয়ে এটাকে গাঢ় নেই, গাঢ় সালফিউরিক অ্যাসিড নেই, তো তখন সেটা ইয়া করতে পারে, আই মিন জারণ ঘটাইতে পারে। তার মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তখন এই বিক্রিয়াটা হয়, যে কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়। কিন্তু তখনও এই ব্যাপারটা ঘটে না যে কপার গিয়ে হাইড্রোজেনকে সরাইছে। কারণ প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত ছিল অবশ্যই যে যাকে সরায় গিয়ে বসবে তার পাওয়ারটা, যে সরাবে গিয়ে তার পাওয়ারটা যাকে সরাবে তার তুলনায় বেশি হইতে পারে হবে। তাহলে সক্রিয়তা সিরিজে কপারের পাওয়ার হাইড্রোজেনের তুলনায় কম, তাহলে কপার কখনোই হাইড্রোজেনকে সরাইতে পারবে না। এই কারণে আমরা যখন নর্মাল লঘু নিছিলাম, তখন এমনিতে তো সরাইতে পারে না, তাছাড়া নর্মাল বিক্রিয়াটাও হয় নাই, কারণ আর জারণ ধর্ম নাই। কিন্তু যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড নেই, তখন বিক্রিয়াটা হবে। ওকে, বাট বিক্রিয়াটা হইলেও সেখানে যদিও আমরা কপার সালফেট পাবো, আপাত দৃষ্টিতে আমার মনে হবে, মানে বিক্রিয়াটা এরকম হবে, আমি ভেঙে আবার দেখাচ্ছি পরে। কপার সালফেট পাবো, সালফার ডাইঅক্সাইড পাবো, পানি পাবো। আমার আপাত দৃষ্টিতে মনে হইতে পারে এই কপার বোধ হয় এটাকে সরাই, হাইড্রোজেনকে সরাই দিয়ে সালফেটের সাথে গিয়ে যুক্ত হয়েছে। কিন্তু তাই যদি হইতো, তাহলে কিন্তু পাইতাম কপার সালফেট প্লাস হাইড্রোজেন। তার মানে কপার অ্যাকচুয়ালি হাইড্রোজেনকে সরায় নাই সরাসরি। কি কাহিনী হয়েছে এখন এটা আমরা ভেঙে দেখি। তার মানে এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড কি করতে পারলো, এই কপারটাকে জারণ ঘটাই দিতে পারলো।
জারণ মানে ছিল ইলেকট্রন ত্যাগ করা, মানে কপার এখানে 0 ছিল, এখানে কপার 2+ হয়ে গেছে। তো এটা কিন্তু করতে পারছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। কিভাবে করছে সেটা এখন আমরা একটু দেখতে যাচ্ছি যে গাঢ় H2SO4 এর জারণ ধর্ম, তারা যে জারণ ঘটাইতে পারে। তো প্রথমে এই সালফিউরিক অ্যাসিড যখন আমি গাঢ় অবস্থায় নিব, সালফিউরিক অ্যাসিড ফার্স্টে ভাঙবে, ভেঙে কি হবে, H2O প্লাস SO2, বা এভাবে লিখি SO2 প্লাস H2O। আর জারক কাদের বলি আমরা, যারা জায়মান অক্সিজেন উৎপন্ন করতে পারে, এই এরকম একটা জায়মান অক্সিজেন উৎপন্ন করবে। জারকের সংজ্ঞায় আমরা অবশ্য 5 নাম্বার চ্যাপ্টার যখন আবার রিভিশন দিব দেখবি। তো ওইখানে সরি 5 নাম্বার না 6 নাম্বার, জারণ সংখ্যা কোন চ্যাপ্টার ছিল জানো, 7 নাম্বার চ্যাপ্টার, সরি 5-6 না 7 নাম্বার চ্যাপ্টার। তো এটা ইয়া হবে, প্রথমে জায়মান অক্সিজেন উৎপন্ন করবে। এই যে হাইড্রোজেন 2টা, সালফার 1টা, অক্সিজেন 4টা ছিল, এইখানে 2টা আসছে চাইলে, আর এখানে 2টা, তাহলে টোটাল হচ্ছে 4টা অক্সিজেন হয়ে গেছে। এই যে জায়মান অক্সিজেন উৎপন্ন করলো, এখন এই জায়মান অক্সিজেন আগে কপারের সাথে বিক্রিয়া দিবে, জায়মান অক্সিজেন আগে কপারের সাথে বিক্রিয়া দিয়ে কপার অক্সাইড বানাবে। তারপরে এইবার কপার অক্সাইড গিয়ে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবে, কারণ সালফিউরিক কপার অক্সাইড, এই যে ধাতব অক্সাইড হচ্ছে ক্ষার, আর সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় যে লবণ পানি উৎপন্ন হয় সেই বিক্রিয়া হবে। এটার সাথে কপার সালফেট আর পানি হবে। তাইলে তোর কিন্তু মনে হইতে পারে যে কপার সালফেট অ্যাকচুয়ালি আসছে এই বিক্রিয়া থেকে, যে কপার গিয়ে সালফেটকে হাইড্রোজেনকে সরাই দিছে, কিন্তু তা কিন্তু হয় নাই। অ্যাকচুয়ালি কপার সালফেট আসছে এই বিক্রিয়া থেকে, এই কপার অক্সাইড আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া থেকে। তাহলে পুরো বিক্রিয়াটাকে যদি আমি যোগ করি, তাহলে এরকম হচ্ছে, এই এখানে কপার অক্সাইড কাটাকাটি যাচ্ছে, এইখান থেকে জায়মান অক্সিজেন কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে শুধু এই সাইডে আছে কপার, সাথে H2SO4 আছে 2টা, আর এই কপার সালফেট সাথে SO2, আর সাথে হচ্ছে পানি 2 অণু, এই তো। তাহলে আমাদের এই সালফিউরিক অ্যাসিড যদি কপারের সাথে বিক্রিয়া করে, কপার সালফেট, এই SO2, আর আমরা পানি পাচ্ছি। ওকে, তাহলে আমার দেখে মনে হয় যে প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে, আসলে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হয় নাই। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড কি করতে পারলো, জারণ ঘটাই দিতে পারলো। তো জারণ কিভাবে ঘটাই দিতে পারলো, জায়মান অক্সিজেন উৎপাদনের মাধ্যমে সে জারক হিসেবে কাজ করলো। তাহলে কপার সাল এই H2SO4 বা লৌহ সালফিউরিক অ্যাসিড জারক হিসেবে কাজ করতে পারে। এইবার গাঢ় সালফিউরিক অ্যাসিড একই সাথে নিরোধক হিসেবে কাজ করতে পারে। তো এটাকে আমরা নিরোধন ধর্ম বলি। অন্য একটা যৌগ থেকে পানি সরায়ে যৌগটাকে অন্য কোনো যৌগে রূপান্তর করে ফেলতে পারে। যেমন আমরা এটা দেখে আসছি যে ইথানল থেকে জৈব যৌগে পড়ে আসছি, ইথানলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতাম আমরা, H2SO4 গাঢ় দিলে ইথানল থেকে পানি সরে যেত, ইথানলের একটা OH আর এখান থেকে একটা H চলে গিয়ে সেটা ইথিন হয়ে যাবে, C2H4 ইথিন, আর সাথে পানি হইতো। এই পানিটা কে সরাই নিছে, এটা নিছে আসলে H2SO4টা পানিটাকে বের করে নিয়ে আসছে। একইভাবে যদি আমরা চিনি নেই C12H22O11, এটার সাথে যদি H2SO4 এর বিক্রিয়া দেই, H2SO4 এখানে যতগুলা পানি অণু সম্ভব, এখানে 11 অণু পানি সম্ভব। এই যে 11টা H2O, এটার মধ্যে হাইড্রোজেন থাকে 22টা, অক্সিজেন থাকে 11টা। এই যে হাইড্রোজেন 22টা, অক্সিজেন 11টা, এই সবগুলা অক্সিজেন হাইড্রোজেনকে পানি আকারে বের করে নিয়ে আসবে। অবশ্যই এটাই গাঢ় হইতে হবে, লঘু হইলে হবে না। শুধু কার্বন থেকে যাবে, 12টা কার্বন থেকে যাবে, আর এই 11টা পানিকে সে শুষে নিবে। ওকে, তো এই যে এইখানে ব্র্যাকেটে H2SO4 লেখা যায়, কখনো ডট দিয়ে H2SO4 ইন্টু ডট 11 অণু পানি, যেভাবেই লিখুক একই কথা। ব্যাপারটা হচ্ছে H2SO4টা পানিটাকে
নিয়ে আসছে ওই যৌগ থেকে। এই ঘটনাটাকে আমরা নিরুদন ধর্ম বলি। এরকম ধর্ম আরো কিছু পদার্থ দেখাইতে পারে, P2O5 মানে পটাশিয়াম, এই সরি ফসফরাস পেন্টাঅক্সাইড, এটাও এরকম দেখায়। তারপর হচ্ছে পটাশিয়াম বাইসালফেট, এরাও এই ধর্মগুলো দেখায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের টোটাল পড়াশোনা। তো অনেকক্ষণ ধরে তোদের আটকায় রাখছি, ভিডিওটা দেখাবো। ভিডিও তিনটা দেখাবো আর কি। প্রথমে হচ্ছে এই ইলেকট্রোপ্লেটিং, তারপরে ফ্রাশ পদ্ধতি, আর লাস্টে হচ্ছে এই যে সালফারিক অ্যাসিডের কন্ট্যাক্ট প্রসেস। তারপরে আমি ছুটি দিচ্ছি। হ্যাঁ, এখানে খেয়াল কর, এই এটা হচ্ছে এই যে মাটির গভীরে আর কি, এই যে সালফার, হলুদ আকারের সালফার, দেখতে হলুদ, তো এটা সালফারের খনি। এখন সে কঠিন অবস্থায় আছে। এখানে তিনটা পাইপ, এই বাইরের একটা, মাঝে একটা, একদম কেন্দ্রে আর একটা। ওকে, তো ফার্স্টে যেটা হবে, আমরা একদম এই যে বাইরেরটা দিয়ে আমরা এখানে গরম পানি পাঠাচ্ছি, যেটা অনেক চাপে ফুট 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে ফোটানো। তো এইখানে আমার চিত্র অনুযায়ী 170 ডিগ্রি সেলসিয়াসে পাঠানো হয়েছে। তো এইটাকে পাঠাইলে এটা গলে যাবে। তো ফার্স্টে এই ভিতরের সালফার গুলা গলে যাবে, এই সালফার গলে গেছে এখন। তারপরে এই মাঝেরটা দিয়ে বাতাস পাঠাচ্ছি, 20 থেকে 25 ATM দেওয়া আছে, তোদের বই 20 থেকে 22 দেওয়া আছে। এই চাপে বাতাস পাঠাচ্ছি, তাহলে এই পাইপও অফ, এই পাইপও অফ, শুধু মাঝখানের পাইপটা খোলা। তাহলে এই দিক দিয়ে সালফারটা উপরে উঠে আসবে, এই সালফার তরল আকারে এই দিক দিয়ে বাইরে চলে আসবে। এই হচ্ছে প্রসেসটা। ওকে, তো এবার আমি পরেরটায় যাচ্ছি, সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং ছিল, তাই না? আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং পরে আসতেছি। তার আগে হচ্ছে ফ্রাস পদ্ধতি, সরি ফ্রাস পদ্ধতি তো দেখলাম। ওই আরেকটা যেন কোনটা দেখাবো, সালফিউরিক অ্যাসিড, তাই না? এই আমি অবশ্য চিত্রে দেখাই দিছি। সালফারকে সলিড আকারে পাঠানো হচ্ছে, সলিড, তারপর এটাকে লিকুইড করা হয়েছে, এটাকে তাপ দেওয়া হবে, আর এখান দিয়ে এয়ার পাঠানো হবে। তো এদিক দিয়ে সালফার ডাইঅক্সাইড তেলে বেরোয় আসবে। পরবর্তীতে এই সালফার ডাইঅক্সাইডটাকে পাঠাবো, একই সাথে অক্সিজেন কিন্তু এই আগেরটা থেকে আসতেছে, নতুন করে আর অক্সিজেন দেওয়া লাগবে না। আর এই জায়গায় এই যে এরকম ইয়া হবে, উভমুখী বিক্রিয়া হবে। তো উভমুখী বিক্রিয়ার জন্য এই যে ক্যাটালিস্ট গুলো এখানে থাকবে, এই তাকের মধ্যে থাকবে প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। আর এটার ভিতরে তাপমাত্রা 400, ওই যে 450 থেকে 500। তখন এখান দিয়ে SO3 আসবে। তো নর্মাল অবস্থায় আমাদের বইয়ের চিত্রে যেটা দেখাইছে যে উপর দিয়ে আমরা ইয়া পাঠাইছি, সালফিউরিক অ্যাসিড পাঠাইছি, আর নিচে হচ্ছে ইয়া কি বলে, H2O দেওয়া হয়েছিল। এখন কথা হচ্ছে, এই যে এইখানে সালফিউরিক অ্যাসিড আর H2O দুইটাই দেওয়া হচ্ছে উপর দিয়ে। এর কারণ হচ্ছে নর্মালি ওই তোর ইসের এখানে পাইপলাইনটা একটাই দেখানো হয়েছে, বুঝছিস? আমার এখানকার চিত্র অনুযায়ী বইয়ের মধ্যে পাইপলাইন নিচে আবার H2O অ্যাড করা হয়েছে, এখানে এই সালফিউরিক অ্যাসিডটা দিয়ে ওই একই লাইন দিয়ে আবার H2Oটা দেওয়া হচ্ছে। তো তোরা বইয়ের চিত্রটাই দিস, কোনো সমস্যা নাই। তো এখানে তার মানে ফার্স্টে সালফিউরিক অ্যাসিডের সাথে, এই সরি SO3-র সাথে H2SO4 যুক্ত হয়ে অলিয়াম হবে। পরবর্তীতে ওই অলিয়ামের সাথে পানি যুক্ত হয়ে H2SO4 হবে। তো এভাবে আমরা ইয়া করতেছি, H2SO4 তৈরি করতেছি। এটা গেল হচ্ছে সালফিউরিক অ্যাসিডের স্পর্শ পদ্ধতি, আর ইলেকট্রোপ্লেটিংটা দেখাবো। এই বিভিন্ন ধাতুর উপরে প্রলেপ দেওয়া হয়, এটাকে আমরা ইলেকট্রোপ্লেটিং বলতেছি। তো এই ক্ষেত্রে এই যে যেমন এখানে সিলভারের প্রলেপ দিবে, সিলভারের দণ্ড নিচ্ছি, আর এখানে হচ্ছে চামচ, যেটা নর্মাল লোহার চামচ, এখানে সিলভার নাইট্রেট দ্রবণ নেওয়া হয়েছে। এটা সিলভার আয়ন, এগুলো নাইট্রেট আয়ন, সরি। তো এই যখন বিক্রিয়া হবে, এইখান থেকে সিলভার আয়নগুলো ক্ষয়ে ক্ষয়ে দ্রবণে আসবে, আর এইখানে গিয়ে সিলভার আয়নগুলো আবার ওই চামচের উপরে যুক্ত হয়ে যাবে।
ইলেকট্রনের ওই যে ইলেকট্রনগুলো আসতেছে, এখানে আস্তে আস্তে সিলভার গুলা গিয়ে জমা হবে। তো আস্তে আস্তে চামচের উপরে সিলভারের একটা প্রলেপ পড়বে। তো এই প্রসেসটা বারবার চলতে থাকবে। এখান থেকে সিলভার ক্ষয়ে আসবে আর ওখানে গিয়ে সিলভার জমা হবে। ওকে, তাইলে এই পর্যন্ত এই চ্যাপ্টার আমাদের শেষ। তোরা এখন নোট টোট করে আর বই থেকে এই লাস্টের টপিকগুলো যেগুলো আমি লেখাইলাম না, এগুলো আমি বই থেকেই পড়াইছি। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ। আমরা পরের ক্লাসে 11:10 শুরু করতেছি। টাটা।